আমি মোস্তফা কামালের কাছে আসতে চাই এই পর্যায়ে। আমি আপার কাছে সেই স্মৃতিচারণগুলো আমি শুনতে চাই, কিন্তু তার আগে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, আজকে আমরা দেখেছি, আপনিও দেখেছেন, পেশাগত দায়িত্ব পালনের জায়গা থেকে দেখেছেন, বলা হচ্ছে যে মুসলিম বিশ্বের স্মরণকালের সবচেয়ে বড় জানাজা এটি। আমি দেখিনি, আপনিও দেখেছেন কিনা আমি জানি না। আপনি এই পুরো বিষয়টিকে কিভাবে দেখবেন, এই অভূতপূর্ব একটি ঘটনা আমাদের? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক মনি আপাকেও ধন্যবাদ। তিনি স্মৃতিকাতর এবং অনেকটা আবেগপ্রবণ, সেটা হওয়াই স্বাভাবিক। নীলুফার মনি সহ ছাত্রদল থেকে যারা বেড়ে উঠেছিলেন, সরাসরি তাদের আইডল ছিলেন বেগম খালেদা জিয়া। তার সরাসরি স্নেহ তারা পেয়েছেন, সেখান থেকে শিখেছেনও। কতটুকু শিখেছেন সেটা জাতি দেখবে, নিশ্চয়ই শিখেছেন। তো বেগম জিয়ার কাছ থেকে যেটা সবচেয়ে শিক্ষা নেওয়ার একটা জিনিস ছিল, পেশাগত জায়গা থেকে আমি দেখেছি, সেটা হচ্ছে শৃঙ্খলা। সেটা আজকে তিনি দুনিয়াতে নেই, সশরীরে নেই, অশরীরে আছেন বা ছিলেন ঘন্টা কয়েক আগেও। তার জানাজায়ও আমরা শৃঙ্খলার একটা রেশ কিন্তু দেখলাম। সেটা সম্ভবত শুধু শৃঙ্খলা চাইলেই শৃঙ্খলা চলে আসে তা না, সম্ভবত উপরওয়ালারও কোনো বিধান থাকে, প্রকৃতিরও কোনো আশীর্বাদ থাকে। গতকাল পর্যন্ত কিন্তু উদ্বেগ ছিল ব্যাপক জনসমাগম হবে, সেটা সবাই নিশ্চিত, কিন্তু এই জনস্রোত সামলানো কতটা সহজ হবে সেটা নিয়ে কিন্তু উদ্বেগ ছিল। কিন্তু খেয়াল করে দেখুন কি চমৎকার আয়োজন, একদম নিয়ে আসা থেকে শুরু করে জানাজার থেকে আবার স্বামীর পাশে নিয়ে যাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ, পিসফুলি যেটাকে বলে, এইগুলো একদিক। আর প্রকৃতির বিষয়টা বলবো এইভাবে, বলা হয়ে থাকে, একটা দীর্ঘ সময় বলা হতো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জানাজা। তো আবার বেগম খালেদা জিয়ার জানাজাটাও ঠিক ওই জায়গাতে হয়েছে, মানিক মিয়া এভিনিউতে হয়েছে। এগুলো তথ্য, বিশ্লেষণ যে যার মতো করবে। আবার সমান্তরাল তথ্য আছে যে আবহাওয়া বা আবহাওয়া তো এরকম ছিল জিয়াউর রহমানের মাজারটা এই জায়গায় থাকবে কিনা, কিন্তু প্রকৃতির কি আশীর্বাদ, দু একদিন কিন্তু শাবল নিয়েও গিয়েছে, খোঁড়াখুড়িও হয়েছে, কবরটা ওখানে হয়েছে। এগুলো কিন্তু ভাবনার বিষয় আছে। এবার আসেন তার আগের অংশটুকু। আমরাও পড়েছি, এই জেনারেশন পড়ে কিনা ঠিক জানি না, যে ধৈর্য ধরা সফল হওয়ার জন্য ডেল কার্নেগির বই পড়ে, আমরাও পড়তাম ছোটবেলায়, বলা হতো আমাদেরকেও। কিন্তু ধৈর্য ধরার যে জ্যান্ত, এবং এখনো তিনি জ্যান্তই মনে হবে ধৈর্যের প্রতীক হিসাবে, কখনো ধৈর্যচ্যুত হননি। এটা সেই রাজনীতিতে আসার আগ থেকেই পরিচ্ছন্ন পরিপাটি থাকতেন, সেটা সবাই জানে। কিন্তু নিয়মানুবর্তিতা যেটা, শৃঙ্খলা যেটা, সেটা দেখেন বিএনপির রাজনীতিতে তিনি এসেছিলেন দলীয় ঐক্যের প্রতীক হয়ে, দল রক্ষার কোরামিন হয়ে। কারণ বিএনপির অবস্থা এত এলোমেলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আবার এসে চেয়ারপারসন হয়ে যাননি, কিন্তু সদস্যপদ, ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যান, অর্থাৎ তার প্রতিটি কাজে কিন্তু একটা শৃঙ্খলাবোধ, একটা চেইন সেই শুরু থেকে। সর্বশেষ আপনি দেখেন যখন কারাগারে গেল তিনি, ওখানেও আরেক দৃষ্টান্ত, হেঁটে গেলেন। বাংলাদেশ থেকে সম্ভবত দ্বিতীয় এই রেকর্ডটি নেই, যে হাঁটতে হাঁটতে কারাগারে গেলেন। ওই দিন বিএনপির একটা অংশের কর্মসূচি ঘোষণা না হলেও প্রস্তুতি ছিল যে সেই দিন ঢাকা শহর কাঁপিয়ে দেয়া, কিন্তু তার নির্দেশনা ছিল যে না, ওই পথে যেও না, যে এখানেও শৃঙ্খলার বিষয় আছে। একজন ডাক্তারের সাথে কথা হয়েছিল আমার গতকাল, ওনার মেডিকেল বোর্ডে ছিলেন। ডাক্তার সাহেব আবেগপ্রবণ হয়ে বললেন যে মাঝে দিয়ে একদিন, এই গত 1 মাস 7 দিন যে সময়টা কারাগারে ছিলেন, হাসপাতালে ছিলেন, মাঝে দিয়ে একদিন উনি কথা বলেছিলেন, এবং প্রথম কথাটাই ছিল যে আপনারা কেমন আছেন। কথা বলতে পারছেন না, কিন্তু চোখ খুলে বললেন যে আপনারা কেমন আছেন। ওই ডাক্তার সাহেব অনেকদিন বেগম জিয়ার চিকিৎসা করেন। তিনি বলছিলেন, নিজের মতো করে বলছিলেন তিনি, যে একটা পেশা আছে যেই পেশার কাছে রুগী এবং স্বজনরা সব কিছু খুলে বলে, আর অন্য কোনো পেশায় কিন্তু এইভাবে বলে না। উকিলদের কাছেও কিন্তু সব বলে না, সুবিধা মতো বলে, অর্ধেক বলে। তো উনি বলেছেন যে যতবারে বেগম জিয়ার চিকিৎসার্থে উনি ওনার কাছাকাছি গেছেন, যে আগে জিজ্ঞেস করে কেমন আছেন, যে এরপরে বেশি কথা উনি বলতেন না, যে শব্দমিত ব্যয় বলতে যেটা আমরা বলি জার্নালিজমের টার্মে, যেটাকে আমরা ওয়ার্ড ইকোনমি বলি, যে গুণে গুণে কথা বলা। বরাবরই তিনি সেটা চর্চা করেছেন গণমাধ্যমের কর্মী হিসাবে। আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি 2 বার। একবার তখন তিনি বিরোধী দল বলতে সংসদীয় বিরোধী দল নয়, কারণ তখন বিরোধী দল বলতে আসলে কিছু ছিল না,
অথবা বিরোধী দল বলতে আওয়ামী লীগকে মনে করা হতো, যেহেতু সংসদীয় পদ্ধতিতে যদি হিসাব করেন। অর্থাৎ এরশাদের শেষ দিকে, এরশাদ জমানার শেষ দিকে একবার ওনার ইন্টারভিউ করেছিলাম আমি, আবার 91-তে যখন ক্ষমতায় এসেছেন তারপরে আরেকবার করেছিলাম। তো আমার মতো করে আমি দেখেছি রাজনীতিবিদদের মধ্যে যেই ধীরস্থির কথা বলা, গুনে গুনে কথা বলা, আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু পছন্দ করি যে কাউকে একটা প্রশ্ন করলাম যদি সুনির্দিষ্ট জবাবটা দেয় আমাদের লিখতে বা তুলে আনতে সুবিধা হয়। কারণ আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে প্রশ্ন করি 5 শব্দে, জবাব দেন মিনিমাম 500 শব্দ, ওখান থেকে অন্যদিকে চলে যান, 10টা শব্দ উদ্ধার উত্তর না করতে দিয়ে পারি না। আরেকদিকে চলে যান। 10টা শব্দ উদ্ধার করতে পারি না। উনি দেখা যেত যে গুনে গুনে কথা বলতেন, অথচ তিনি তো বনেদি রাজনীতিক ছিলেন না। বিএনপিতে তখন আনায় হয়েছিল যে দলটা ভেঙে যাচ্ছে, দলটা রক্ষার জন্য। এই তিনি পরবর্তীতে মৃত্যুর দিন পর্যন্ত অথবা আগামী দিন পর্যন্ত, আগামী সময়গুলোতে ঐক্যের যে একটা প্রতীক, তাকে স্মরণ করতে হবে। এবার যখন আমাদের ফ্যাসিস্ট সরকার অথবা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন হলো, মানুষের কিন্তু অপেক্ষা যে দেখি বেগম জিয়া কি বলে, যে ওখান থেকে কোন বার্তাটা আসে। কারো কারো ধারণা হয়েছিল যে উনি একটা গরম বক্তৃতা দেবেন বুঝি, কিন্তু দেখা গেল যে সামান্য কয়েক শব্দে বাক্যে প্রথম আহ্বানে হলো ধৈর্য ধরার, দ্বিতীয় আহ্বান ছিল যে উচ্ছৃঙ্খলতা না করার, তৃতীয় আহ্বান ছিল প্রতিশোধ পরায়ণ না হওয়ার। চারটেখানি কথা নয় কিন্তু, অন্তত বাংলাদেশের বাস্তবতায়। তো সেটা আমরা দেখলাম। পরবর্তীতে সম্ভবত ওনার আরও 2বার বক্তব্য এসেছিল, ছোট্ট ছোট্ট বক্তব্য, এরকমই আহ্বান। প্রতিহিংসা পরায়ণ না হওয়ার একটা উদাত্ত আহ্বান ছিল তার। তো একটু ভালো লাগার দিক হচ্ছে এখানে এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পর থেকেও এই পর্যন্ত আমরা যতবার ওনার যে কয়েকটা বক্তব্য শুনেছি, মায়ের ছোঁয়া ওখানে বোধহয় একটু আমরা দেখেছি যে প্রতিশোধ পরায়ণ না হওয়ার একটা বার্তা আছে। আর একটা বেশি উল্লেখ করবার মতো, বেগম জিয়ার যে 3বারের কথা বললাম, 3টা ছোট্ট ছোট্ট বক্তব্য, একবারও কোথাও বলেননি যে আমার প্রতি এই এই অবিচার হয়েছিল। নীলুফার মনীসহ বিএনপি নেতা নেত্রীরা বলছেন, স্বাভাবিক বলার কথা। তিনি নিজের থেকে একবারও বলেননি যে তার উপর কি কি অত্যাচার হয়েছিল। সেটার ছাপ তারেক রহমান সাহেবের মধ্যে আমরা কিন্তু দেখছি যে তার উপর কি নির্যাতন নিপীড়ন হয়েছে, সেটার শোধ নিতে হবে, এই ধরনের টোন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তার মানে যে ঐক্যের প্রতীক বলছি বা প্রতিহিংসা পরায়ণ না হওয়ার যে দৃষ্টান্ত বলছি, সেটার একটা ছায়া পড়েছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। জি, মোস্তফা কামাল ভাইয়ের কথা আমরা শুনছিলাম। এবার আমি মনিয়াপার কাছে আসতে চাই। মনিয়াপা, আপনি সারাদিন ভরই ছিলেন, আমরা জানি আপনার মনের অবস্থা, মানসিক অবস্থা। এর মধ্যেও আপনি যদি পুরাতন স্মৃতি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন, দর্শকদের সঙ্গে শেয়ার করতেন, খালেদা জিয়ার সঙ্গে আপনার যে মুহূর্তগুলো, কোন বিষয়গুলো আসলে আপনাকে আকর্ষণ করে বা টানে? ওনার সাথে বহু দিন কাজ করার সুযোগ হয়েছে ওনার সাথে, এবং নারী হওয়াতে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। ধরেন যত কিছুই হোক, একজন নারী, আমরা যত ওজনে হয়তো ছোট মাপের নেত্রী বা কর্মী ছিলাম যখন অনেক আগে। আপনার বিয়েতে তিনি গিয়েছিলেন, হ্যাঁ, আমি বলছি